কেন সবাই বলছে এসি বাস্ট হচ্ছে। ঢাকা শহরে এখনো আপনারা যারা বসবাস করেন তাদের জন্য একটা টিপস, দিনে একবার অন্তত দরজা জানলা খুলে রাখবেন। ওই সময় প্রায় 14-15 জন মানুষ মারা গেছিল নামাজরত অবস্থায়। আমার প্রথম মাথা হিট করলো, কারণ তখন মানুষগুলি সবগুলো পুড়ে গেছে কোমর থেকে উপরের দিকে, কোমর থেকে নিচের দিকে কিছুই হয়নি। তখন আমরা এটা ইনভেস্টিগেট করেছি। আমরা এর পরবর্তীতে অনেকগুলি জায়গায় নিজেরা সার্ভে করেছি, করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যেসব ঘরগুলোতে ঢাকা শহরে এখনো আপনারা যারা বসবাস করেন তাদের জন্য একটা টিপস, মানে দিনে একবার অন্তত দরজা জানলা খুলে রাখবেন। কেন? মিথেন আমাদের ঢাকা শহরের চারপাশে সব জায়গায় মিথেন সলিড ওয়েস্ট থেকে হচ্ছে। আমাদের দেশে ঢাকা ওয়াসার সুয়েজ ট্রিটমেন্ট না থাকার কারণে সুয়েজ লাইন থেকেও মিথেন বের হচ্ছে। তো মিথেন ইজ এভরিওয়্যার। তো মিথেন ইজ লাইটার দেন দ্য অক্সিজেন। আগে মনে আছে কিনা দেখেন আপনাদের, যখন পুরোনো দিনের বিল্ডিং গুলো ছিল আমরা ডিজাইন করতাম, ছাদের নিচে একটা জালি জালি থাকতো, এটাকে আমরা ভেন্টিলেটর বলতাম। এটা পূর্বতন নিয়ম অনুযায়ী করতো যে ঘরে কোনো দূষিত বায়ু কিংবা অথবা কোনো কিছু থাকলে বের হয়ে যাওয়ার জন্য। আসলে ওটা একটা বিরাট লাইফ সেভিং টিপস। কেমন? জানালার উপরে যে 2.5-3 ফুট 3.5 ফুট জায়গাটা থাকে, সেই জায়গাটার ওখানে কোনো ভেন্টিলেশন থাকে না। যেহেতু মিথেনটা আপনার অক্সিজেনের চেয়ে হালকা, জানলা টানলা দিয়ে বা কোনো কারণে সিওয়ার লাইন দিয়ে যদি মিথেন গ্যাস ঢুকে পড়ে ঘরের মধ্যে, এবং সেটা আস্তে আস্তে উপরের অংশে জমা হয়, জানালার উপর থেকে উপরের অংশে জমা হয়, এবং জমা হতে হতে মিথেন ইজ ভেরি এক্সপ্লোসিভ। 0.2 to 0.4% কনসেন্ট্রেশনও যদি হয়, যে কোনো দেশলাই বাজালেই ওটা ধুম করে বাস্ট হবে। এটা হচ্ছে মিথেনের নেচার। তো আপনি মনে করবেন কি, দেখেন প্রায় সব জায়গাতে আমাদের কর্মকর্তারা এসির দোষারোপ করে। আমি কিন্তু কোনো এসি কোম্পানির লোক নয়, কিন্তু আমি বলছি যে এসি যে চলতেছে এখানে কোনো দাহ্য গ্যাস নাই। ফ্রেয়ন নামের এক ধরনের গ্যাস আছে, সেটা নিষ্ক্রিয় গ্যাস, সেটা থেকে কখনো আগুন ধরার কথা না। এটাই প্রথম আমার মাথায় খেললো, তাহলে কেন সবাই বলছে এসি বাস্ট হচ্ছে। তখন আমরা নিজেরা টেস্ট করেছি আমাদের ল্যাবে, আমরা ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি এনে টেস্ট করেছি। যেসব জায়গাগুলোতে বাস্ট হয়েছিল সব জায়গায় মিথেন। হ্যাঁ, মিথেন 2 জায়গা থেকে আসতে পারে। অনেকে বলছিল গ্যাস পাইপলাইন লিক হচ্ছে, সেটাও একটা সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, কারণ যে জায়গাগুলোতে বাস্ট হচ্ছিল এর কাছাকাছি গ্যাস লাইন নাই, অনেক জায়গায় আছে। নারায়ণগঞ্জেরটা তো এসি গ্যাস লাইন ছিল, কিন্তু অন্যান্য অনেক জায়গায়, যেমন ঢাকা কলেজের সামনে একটা, মগবাজার আড়ং-এর পাশে একটা, যেগুলোতে আমরা স্টাডি করেছি, সেগুলোতে সবগুলিতে দেখলাম গ্যাস লাইন ওটা কাছাকাছি ছিল না। তার মানে কি হচ্ছে, ওখানে সামহাও মিথেন কনসেন্ট্রেশন আসতেছে। সেই মিথেন যখন আপনার একটা পর্যায়ে চলে যায়, এবং এসি কেন দোষারোপ হচ্ছে বলি, কারণ এসি হচ্ছে 2000-এর উপরে কিলোওয়াট সম্পন্ন একটা ডিভাইস। তো বাংলাদেশের ইলেকট্রিক্যাল লাইন কিন্তু ত্রুটিযুক্ত। আপনারা দেখবেন দেশের বাইরে, ইভেন থাইল্যান্ডও যান, প্রতিটা সুইচের সাথে একটা আর্থিং থাকে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা গড়ে ওঠে নেই সব জায়গায়, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে কোনো আর্থিং সিস্টেম না থাকার কারণে যখনই আপনি অন অফ করবেন কোনো ডিভাইস, ইভেন একটা লাইটও যদি অন অফ করেন, এটা স্পার্ক করে। কারণ ইলেকট্রিক থিওরিটাই তো স্পার্কিং, নেগেটিভ পজিটিভ অ্যাড করে দিবেন, বাতি জ্বলবে। তো এই স্পার্কটা না করার জন্যই আপনার আর্থিংটা থাকে। তো বাংলাদেশে যেহেতু ইলেকট্রিক কানেকশন ত্রুটিপূর্ণ, সেজন্য দেখা যায় কোনো কারণে এসি চালানোর সময় অথবা এসি চলা অবস্থায় যদি বড় কোনো স্পার্ক হয় ইনসাইড, আমরা দেখতে পাই না, মিথেন ঠিকই দেখতে পাই। এবং ওই এলাকায় যদি মিথেনের কনসেন্ট্রেশন 0.4%-এর উপরে থাকে, দেন ইট এক্সপ্লোডস। এটাই হচ্ছে মূল কারণ। আমাদের দেশে যতগুলো এই হাউস বার্নিং না, এক্সপ্লোশন হয়েছে এই ইয়েতে, গত মাসে একটা দেখছি এগুলো। আরেকটা বিষয় খেয়াল করবেন, আমাদের দেশে বস্তিগুলো গড়ে উঠে সব আবর্জনার স্তূপের উপরে। কোনো কারণে বস্তিগুলো হরহামেশা জ্বলতে থাকে এবং বলে শর্ট সার্কিট থেকে। হ্যাঁ, শর্ট সার্কিট থেকে ডেফিনেটলি, বাট শর্ট সার্কিট থেকে একটা স্পার্ক করলে তো ওখানে কেন দেওয়া যাবে? হোয়াইট স্প্রেড টু দ্য হোল বস্তি বিকজ অফ দ্য মিথেন। তার কারণ হচ্ছে সলিড ওয়েস্ট যখন ডাম্প করা হয় কোনো জায়গায় স্থান বিশেষে, এইটা 25 ইয়ার্স পর্যন্ত মিথেন ইমিশন করে, ফ্রম ডে 1 to 25 ইয়ার্স। তা আপনি চিন্তা করেছেন যে বস্তিগুলো হয়তো 10 বছর আগে ওখানে ডাম্প করছে, এখন বস্তি হয়ে গেছে। ইভেন অনেক আবাসিক এলাকা গড়ে উঠছে যেগুলি সারাক্ষণ মিথেনের উপরে ভাসতেছে। আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেসব জায়গায় আপনার করা হয়, কি বলে, ল্যান্ডফিল করা হয়, সেই ল্যান্ডফিলগুলো ক্লোজ করার পরে আরো 15 ইয়ার্স কোনো জনমানুষকে ঢুকতে দেওয়া হয় না। এটাকে আউট অফ বাউন্ড বলা হয়, কোনো জনমানুষকে ঢুকতে দেওয়া হয় না।
তো এগুলো আমরা আস্তে আস্তে হয়তো ডেভেলপ করব। এখন আসি আমরা কি চাই। আমরা যেটা চাই এটা হচ্ছে an integrated locally driven sustainable waste management framework, যেটা সবার জন্য একরকম হবে এবং এটা সিটি কর্পোরেশনগুলোর এবং পৌরসভাগুলোর হেডেকও দূর করবে। ওনারা এটা নিয়ে প্রচুর প্রেশার নিতে থাকে। আমি অনেকের সাথে পার্সোনালি এবং মিটিং করেছি, ওনাদের নিজেদেরও এটা, কারণ ওইরকম যেহেতু বাংলাদেশে এখনো ওইটা আসেনি, হয়নি তেমন একটা, ওনাদেরও খুব একটা অত টেকনোলজিক্যাল ধারণা নাই এবং ফলে দেখা যায় যে কোনো একটা চাপ কিংবা জনগুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় মাথায় এনে একটা সিদ্ধান্ত ওনাদেরকে নিয়ে নিতে হয়। So we envision a low-cost, locally financed, people-centered waste management system, যেটা আজকে আমাদের মূল বলার বিষয়। কিভাবে লো কস্ট, লোকালি ফাইন্যান্স এবং পিপল সেন্টার্ড হবে আমরা আস্তে আস্তে বলবো এখানে। দ্যাট এনগেজেস লোকাল কমিউনিটিস, ওয়ার্কার্স, এন্টারপ্রেনার্স, technical professionals in segregation, recycling, treatment and resource recovery, while converting waste into reusable materials, compost, fuel and biogas. By transforming organic waste into biogas, suitable combustible waste into fuel, the system can reduce landfill dependency, create local economical opportunities, support cleaner energy generation, and make significant contribution to the reduce Bangladesh dependence on conventional gas and fuel resources. এটা আমরা আরো ডিটেইল পরবর্তীতে বলবো। গভর্নমেন্টকে কি করা উচিত? হোয়াট গভর্নমেন্ট নিডস টু ডেভেলপ সেন্ট্রালি। এখন আমাদের যেটা পরামর্শ গভর্নমেন্টের প্রতি, আমাদের বাপা থেকে আমরা একটা কনসলিডেটেড এরকম পরামর্শ তৈরি করেছি, সেটা পরবর্তীতে আমরা যারা মিডিয়াতে আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা আপনারা দেখে নিতে পারেন। আমরা যাচ্ছি একটা ন্যাশনাল ডাটাবেস থাকবে কাভারিং অল সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস এন্ড ডিস্ট্রিক্ট টাউনস, যেখানে জিআইএস বেস ওয়েস্ট জেনারেশন এন্ড হটস্পট ম্যাপ ফর মানে আরবান এরিয়াস এবং সব জায়গায় থাকবে। সাইন্টিফিক ওয়েস্ট ক্যারেক্টারাইজেশন প্রোফাইল, কম্পোজিশন, ময়েশ্চার, ক্যালিফিকগুলো, এগুলো সব ইয়েতে একটা ওয়েস্ট ক্যারেক্টারাইজেশন প্রোফাইল থাকবে। ডিটেইলড অ্যাসেসমেন্ট অফ এক্সিস্টিং সলিড ম্যানেজমেন্ট পারফরমেন্স গ্যাপস, বর্তমানে তারা কি করছে এবং সেটার পারফরমেন্স গ্যাপটা কি আছে সেটা থাকবে। As per classification, development of integrated solid waste management technology and management models will be ensured. Preparation of national solid waste management guideline and operational handbook. এটাই হলো আমাদের মেইন গোল। আমরা চাই যে সরকার একটা উপযুক্ত পরামর্শক এবং আন্তর্জাতিক এবং লোকাল পরামর্শকদের সমন্বয়ে একটা টিম গঠন করুক, যার মাধ্যমে একটা ন্যাশনাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গাইডলাইন এবং অপারেশনাল হ্যান্ডবুক তৈরি হোক, যেখানে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এবং ডিস্ট্রিক্ট টাউনগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হবে। ক্যাটাগরিগুলো ডিপেন্ড করবে ওনাদের যে ভলিউম অফ ওয়েস্ট জেনারেশনের উপরে। যেমন উদাহরণ দিই, ঢাকা নর্থ 4000 টন ওয়েস্ট কালেক্ট করে, সাউথ 4000 টন করে, নারায়ণগঞ্জ 800 থেকে 1000 করে, গাজীপুর 1200 থেকে 1400 টন করে, এইভাবে বিভিন্ন ময়মনসিংহ 400 টন করে, এইভাবে 400 পার ডে। এগুলো এইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে এ বি সি ডি, এবং সেই অনুযায়ী সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে গাইডলাইন বুক থাকবে সেখানে তাদের জন্য ওয়েস্ট ক্যারেক্টারিস্টিক্স এবং ধরন অনুযায়ী কি ধরনের পদ্ধতিতে তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট সাস্টেনেবলি এবং যেই কথাগুলো আমরা প্রথমে বলেছি লোকাল টেকনোলজি বেসড, পিপল ওরিয়েন্টেড এবং লোকাল টেকনোলজি এবং লোকাল ইনভেস্টমেন্ট বেসড, কি কি টেকনোলজিতে তারা যেতে পারে লং টার্ম সাস্টেনেবল সলিউশনের জন্য, সেগুলো হাইলাইটেড করা থাকবে।